ডক্টর ইউনূস যুক্তরাজ্যের সফরে বাংলাদেশ ত্যাগ করার সাথে সাথে উপদেষ্টা মাহফুজ আলমকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনৈক্য নৈরাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড, তিনি মাহফুজ আলম। এমন একজন ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন, যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে। এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে। 9 মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য, এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। দর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে চলে গেছেন। আজকে সন্ধ্যার পরে তিনি ফ্লাই করেছেন। ধর্ম এবং শহীদদের টেনে দু একটা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। এটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর বারবার কথায় কথায় শহীদদের কথা এবং ধর্মের বিষয়টা উল্লেখ করছেন কোন কোন রাজনৈতিক দল। এবং আরে ভাই মাহফুজ আলম, তুমি এক মাহফুজ আলমের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরো অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাতে পারবে। শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোন রাজনৈতিক দলের নতুন কোন নেতাই হোক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সফরে বের হয়েছেন, আর তিনি বাংলাদেশ ত্যাগ করার সাথে সাথে উপদেষ্টা মাহফুজ আলমের সমস্ত চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। তার সকল অপকর্ম, তার সকল অবৈধ টাকা সমস্ত খোলাসা হয়ে গেছে। ইতিমধ্যে মাহফুজ আলমকে আটক করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আরে ভাই মাহফুজ আলম, তুমি এক মাহফুজ আলমের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরো অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাতে পারবে। শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোন রাজনৈতিক দলের নতুন কোন নেতাই হোক। মাহফুজ আলম উপদেষ্টা হয়ে হয়তো ভেবেছিলেন যে উনি অনেক কিছু হয়ে গেছেন। বাস্তবতাটা হচ্ছে উনি কিন্তু ইলেক্টেড মিনিস্টার না। উনি দেখি বিশাল গলা উঁচু করে বলতেছে যে একজন সিটিং মিনিস্টারের সাথে এরকম করতেছে ছাত্ররা। আরে ভাই মাহফুজ আলম, তুমি এক মাহফুজ আলমের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরো অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাতে পারবে। এই মাহফুজ আলমকে বিগত 8 বছরে তো আমরা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাক্টিভিজম করি, সেই 18 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, রিমান্ডে গিয়েছি, মার খেয়েছি, হাসপাতালে গিয়েছি, ছাত্রলীগের মার খেয়েছি। মাহফুজ আলমকে তো কখনো দেখি নাই ছাত্রলীগের মার খেতে 2 দিন 5 দিন গ্রেপ্তার হয়ে জেলখানা ছিল, 1 দিন পুলিশের ডান্ডা খেয়েছে। সে হয়ে গেছে উপদেষ্টা, মাস্টার মাইন্ড। তো সেই জায়গায় বলবো যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশে এরকম অসংখ্য তরুণ তরুণীরা আছেন যারা দেশের জন্য নিবেদিত প্রাণ এবং যোগ্য, এবং যারা এই ফ্যাসিবাদী বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যাত্রা আছে, যারা মাহফুজ আলমের চেয়ে অনেক বেশি যোগ্য। তো সেখানে মাহফুজ আলম যেভাবে অ্যাটিটিউডটা করেছে, এটা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে আঘাত লাগার মতো। হ্যাঁ, তাকে বোতল মেরেছে, দেখেন এখানে অনেকেই বলেছে যে তার মাথায় বোতল মেরেছে, এটা খুব অন্যায় হয়েছে। এখানে আমি এতদিন চুপ ছিলাম, কারণ যে ছেলেটা বোতল মেরেছে সেই ছেলেটা কে সেটাকে আইডেন্টিফাই করা জরুরি ছিল। তারা কি করলো, মাহফুজ আলম সহ মাহফুজ আলম যে গং এনসিপি, তাদের বানানো যে রাজনৈতিক দল, এবং বাকশাস তাদের বানানো রাজনৈতিক ছাত্র সংগঠন, সরকারি দল, সরকারি ছাত্র সংগঠন বর্তমানে, তাদেরকে ঢালাওভাবে প্রেসক্রাইব করা হলো যে তোমরা এটাকে শিবিরের উপর দায় চাপায় দাও। আর আলটিমেটলি কি বাইরে হলো, সেই ছেলেরা কিন্তু কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পায় নাই। দেখেন তাহলে এখন কি দাঁড়াইলো বিষয়টা, উদ্দেশ্য প্রণোদিতভাবে মাহফুজ আলম তার ক্ষোভকে এখানে কিন্তু টার্গেট করতেছে। আর একটা জিনিস যে এই ছেলের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এখন আমরা এই যে ছেলেটাকে যদি বলি যে সে ছাত্রলীগ করে বা সে শিবির করে বা তার বিশেষ কোনো এজেন্ডা আছে, এটা আমরা কিভাবে বলবো? বরং এইখানে আমি যেটা বলতে পারি, মাহফুজ আলম যেহেতু মাস্টার মাইন্ড, এই ছেলে হয় নিরপেক্ষ, সে যেটা বলেছে তার বক্তব্য সত্য, অথবা তার অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা যেহেতু পাওয়া যায় না, মাহফুজ আলম নিজেই ভিকটিম কার্ড খেলার জন্য এই ছেলেকে দিয়ে বোতলটা মারাইছে। কারণ এই ছেলের বোতল মারা কিন্তু খুবই সূক্ষ্ম, আর মাহফুজ আলম এখন বিতর্কিত। এখানে ওনার মাথায় বোতল পড়লে একটা ভিকটিম কার্ড খেলতে পারবে, এবং জগন্নাথের আন্দোলনটাকে কিন্তু মাহফুজ আলম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, মেনে নেওয়ার কিন্তু চেষ্টা করে নাই। এই জন্যই আমি আসলে শুরুতে কোনো মন্তব্য করি নাই। এখন দেখেন বাস্তবে আসলে কি বের হলো। বোতল মারা, ডিম মারা, জুতা মারা, এগুলো একরকমের প্রতিবাদের সংস্কৃতি। হ্যাঁ, তো যে যেরকম কর্ম করে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তার কর্মের ফল বের হয় এরকম।
এখন জনগণ আসলে রায় দিবে যে আপনাকে যে বোতল মারলো, এখন জনগণ কি এই বোতল মারার পক্ষে না জনগণ আপনার পক্ষে। আপনাকে যদি কেউ জুতা মারে তখন এটার রিয়াকশনটা পাবলিকের কাছে যাবে, যে পাবলিক দিবে যে পাবলিক কি আপনার পক্ষে না জুতা মারার পক্ষে। কারণ পাবলিক যদি আপনার পক্ষে থাকে তাহলে ভালো। কেউ আপনাকে বোতল মারলে, জুতা মারলে, কেউ আপনাকে ডিম মারলে আপনার জনপ্রিয়তা বাড়বে, জনগণের সমর্থন বাড়বে, জনগণ আপনাকে প্রোটেক্ট করবে, যেহেতু আপনি জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন। আর হ্যাঁ, আপনাকে যদি কেউ যদি ইট মারে, মানে যেটা দিয়ে মানুষের অ্যাসাল্ট হতে পারে, মানুষের আহত হতে পারে, সেটা তো অবশ্যই আমরা সমর্থন করবো না। তো মাহফুজ আলমের ক্ষেত্রে কি হলো, বোতল মারলো, সাথে সাথে জগন্নাথের সব ছেলেরা এটা নিয়ে মস্করা শুরু করলো, সব ছাত্রছাত্রীরা এটা নিয়ে মস্করা শুরু করলো। ইট মিনস যে অনেকেই হয়তো একরকম আনুষ্ঠানিকতার জন্য হয়তো ফেসবুকে পোস্ট দিয়েছে যে এটা খুব খারাপ কাজ, কিন্তু মনে মনে সেও কিন্তু ওই যে বোতল মারা যারা আনন্দ ফুর্তি করতেছিল, মনে মনে সেও সেই আনন্দ ফুর্তির অংশীদার একজন, এটাই বাস্তবতা। তো আমি বলবো যে মাহফুজ আলমদেরকে সেই লার্নিংটা নিতে হবে যে শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাইতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোনো রাজনৈতিক দলের নতুন কোনো নেতাই হোক। শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ চালাইতে গেলে এই জেনজি প্রজন্মের কাছে আপনাদেরকে অপদস্থ হইতে হবে, জেনজি প্রজন্মের কাছে আপনাদেরকে পরাজিত হইতে হবে। বলছিলাম প্রফেসর ইউনূসের ইংল্যান্ড সফরের যাত্রা শুরু করেছেন তিনি। সন্ধ্যা 7:30টার পরে তার ফ্লাইট উড়াল দেওয়ার কথা ছিল, সেই অনুযায়ী তিনি উড়াল দিয়েছেন যতটুকু তথ্য পাওয়া যায়। ইংল্যান্ডে পৌঁছতে আরও 10-12 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে যে আগামীকাল তার যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো শুরু হবে। কিন্তু ইংল্যান্ড সফর নিয়ে নানা রকমের কথা হচ্ছে। ইংল্যান্ড সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হবে নাকি ব্যক্তিগত সফর বলা হবে, সেই বিতর্কও উঠেছে, এবং সেই বিতর্ক তুলেছে একেবারে বিবিসি বাংলা থেকে বলা হয়েছে যে সরকারি সফর হলেও এবারে এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। অর্থাৎ ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সেটাই মূলত মূল উদ্দেশ্য এই সফরের, এবং সেটা তার ব্যক্তিগত অর্জন। সেটাকেই বিবিসি উল্লেখ করছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় সফর হলেও তার এই ব্যক্তিগত অর্জনের ব্যাপারটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি বার্তা সংস্থা বাসোস বলছে সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় চার্লসের হাত থেকে হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। গত 4 জুন ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়টা স্পেশালি উল্লেখ করেছিলেন। বিবিসি বলছে যে একে সরকারি সফর বলা হলেও সফরে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে, কিন্তু সেটি কবে কখন হবে এখন পর্যন্ত, সফর যখন শুরু হয়েছে তখন পর্যন্ত নিশ্চিত হয়নি, এমনটা বলছে বিবিসি। এইসবের মধ্যেই আরেকটা আলোচনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনূসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূস নিজেই আগ্রহ প্রকাশ করে বিএনপিকে জানিয়েছেন যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে চান, যদিও সরকারের দিক থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগেও আমরা দেখেছি যে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী তিনি গার্ডিয়ান নিশ্চিত করেছে যে তিনি প্রফেসর ইউনূসকে চিঠি দিয়েছেন, সেই চিঠিটা পর্যন্ত প্রকাশিত হয়েছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠি পোস্ট করে দিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে টিউলিপ সিদ্দিকীর কোনো চিঠি তারা পাননি। এরকমভাবেই চলছে আসলে সরকারের কার্যক্রমগুলো, এভাবেই চলছে। তারেক রহমানের সঙ্গে দেখা হবে কিনা সেই আলোচনা তো রয়েছেই। প্রফেসর ইউনূস নিজে যেহেতু আগ্রহী, তারেক রহমান আগ্রহী হবেন কিনা বর্তমান জটিল পরিস্থিতিতে, যখন কিনা প্রফেসর ইউনূস বিএনপির চাওয়ার বাইরে গিয়ে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন, যেটা বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এখনো বিএনপি সেই দাবিতে অনড় রয়েছেন। সেরকম প্রেক্ষাপটে যখন বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস জামাত এবং এনসিপির হয়ে কাজ করছেন, এবং জামাত যে এপ্রিলে নির্বাচন চেয়েছিল সরাসরি সেটাই মেনে নিয়ে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই পরিস্থিতিতে তারেক রহমান বৈঠক করবেন কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই দেখা যাক শেষ পর্যন্ত বৈঠকটা হয় কিনা। আরেকটা বড় আলোচনা রয়েছে সেটা হচ্ছে যে লন্ডনে আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন ডক্টর ইউনূস, সেরকম তথ্য সামনে এসেছে। এবং সেরকম তথ্য যখন সামনে এসেছে তখন আমরা দেখছি যে দৈনিক ইনকিলাবও নিশ্চিত করছে যে লন্ডনে ডক্টর ইউনূসের নাগরিক সম্বর্ধনা বাতিল করা হয়েছে, এবং সেটাকে নিয়ে তারা একটা নিউজও করেছে। অর্থাৎ লন্ডনে যে নাগরিক সম্বর্ধনা পাওয়ার কথা ছিল, সেই সম্বর্ধনা সহ একাধিক পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। এমন তথ্য কয়েকদিন থেকে ছড়িয়ে পড়তে আমরা দেখেছি। সে
সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ড আওয়ামী লীগকে মোটিভেশনের মাধ্যমে তিনি ডক্টর ইউনূসের বিপক্ষে একটা বড় শোডাউন করার চেষ্টা করবেন, এরকম আলোচনা আমরা কয়েকদিন থেকে দেখে আসছি। সজীব ওয়াজেদ জয় সত্যি ইংল্যান্ডে গেলেন কিনা, ইংল্যান্ডে না গেলেও ইংল্যান্ডে আওয়ামী লীগের অনেক ডাকসাইটের নেতা এখন পালিয়ে রয়েছেন। ইংল্যান্ড আওয়ামী লীগও বেশ জোরদার, পৃথিবীতে যে সব দেশে আওয়ামী লীগের শাখা কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী জায়গা ইংল্যান্ড আওয়ামী লীগ। সেখানে একটা প্রতিরোধের মুখে ডক্টর ইউনূস পড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে। সেই অনুমান থেকেই তার নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে। আরও জানা যাচ্ছে যে একাধিক তার যে পাবলিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে। এই সফরে তিনি রাজার কাছ থেকে তার ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, হারমোনি অ্যাওয়ার্ড, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করবেন, সেরকমই শোনা যাচ্ছে। কিন্তু বিবিসি যে কথাটা বলছে যে এটা রাষ্ট্রীয় সফর হলেও তার ব্যক্তিগত অর্জন এবং ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করাটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আনা হচ্ছে। তখনই প্রশ্ন আসে, সফরটা কি রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর? যে সফরই হোক, তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, এটাই এখন বাস্তবতা। কিন্তু সেখানে গিয়ে যদি প্রতিরোধের মুখে পড়েন, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তিনি গিয়ে সেখানে যদি যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, সেই পতিত আওয়ামী লীগের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হন, তাহলে সেটা তার সম্মানের জন্য একটা বড় ধাক্কাই হবে। এখন দেখার বিষয় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় কিনা। যদিও আমাদের প্রত্যাশা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের না তৈরি হোক। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। সম্ভাবনা যেহেতু রয়েছে সেহেতু আমাদের নজর রাখতেই হবে যে ওখানে কি হচ্ছে, কোন কোন ঘটনা ঘটছে। দর্শক, আপনার কি মনে হয়, ইংল্যান্ডে কি আওয়ামী লীগ প্রফেসর ইউনূসকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, নাকি এগুলো শুধুমাত্র চটকদার খবর হিসেবেই গণমাধ্যমে চর্চিত? গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ টেনেছেন রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেছেন, ধর্ম এবং শহীদদের টেনে দু একটা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। এটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর বারবার কথায় কথায় শহীদদের কথা এবং ধর্মের বিষয়টা উল্লেখ করছেন কোন কোন রাজনৈতিক দল, এবং এটাকে কেন্দ্র করে সমাবেশ, মত তৈরি করা, অনেক কিছু করা হচ্ছে। অথচ এই পরিবর্তনটা একটা রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তনে সব পক্ষ যুক্ত ছিল। কিন্তু তারপরও কেউ কেউ অন্যদেরকে একটু বিচ্ছিন্ন করার চেষ্টা, এবং সেক্ষেত্রে বারবার ধর্ম এবং শহীদদের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দু একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত এবং ধর্মকে টেনে নিয়ে আসে। এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচন্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো ঘুরছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। এটা ঠিক যেমন নির্বাচন ঘোষণাটা বিএনপি পরিষ্কারভাবে বলছে যে এটা জামাত এবং অন্যদের কথাই এটি করা হয়েছে আকারে ইঙ্গিতে, কিন্তু সেটা পরিষ্কার কেউ মুখ খুলেও এই কথাটি বলছে। এবং বাস্তবেও সেটা দেখা গেল। নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এই কথা বলছেন। তিনি বলছেন যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না। তারা 71-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? 86 সালের নির্বাচনের কথা কি ভুলে গেছে? আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান। এটা সম্ভবত জামাতকে লক্ষ্য করেই তিনি বলছেন। তিনি বলছেন যে এপ্রিল মাসে তো প্রচন্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসা পরীক্ষা থাকে। সেই সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে, রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে? রিজভী বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। তো এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু তিনি তুলে ধরলেন। যেমন বললেন যে এই যে বিভাজনটা রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে কোনো রাজনৈতিক দল এটা করছে, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা সরকার বাস্তবায়ন করছে, এই যে বিভাজনটা, এই বিভাজনটা রাজনীতিতে একটা বড় ক্ষত হয়ে থাকবে। এবং ভবিষ্যতে যদি এই ধারা চলতে থাকে তাহলে আমি বলছি ঈদের পর কিন্তু বড় ধরনের সংঘাত তৈরি হবে। বরং যেটা দরকার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে এনে আরো পরপর বৈঠক করে সবার কথা শুনে সেইভাবে এগোনো। নতুবা কোনো একটা পক্ষের কথার সাথে যদি সরকারের কার্যক্রম মিলে যায়, আর বিশেষ করে শহীদদের বিষয়টা বারবার টেনে আনা, ধর্মকে টেনে আনা, এইগুলোর মধ্য দিয়ে যে একটা রাজনীতিতে একটা বিভাজন তৈরি করা, এটা অবশ্যই দেশের সামনে চলার ক্ষেত্রে একটা বড় অশনি সংকেত। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, মাহফুজ আলমকে যে গ্রেপ্তার করা হচ্ছে এটা সমস্ত ভুয়া খবর, এটা বাস্তব নয়। আর তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সফরে যাচ্ছেন, তিনি আজকে বের হচ্ছেন এবং এখন বের হয়ে গেছেন, এটা সত্য খবর। প্রিয় দর্শক, যাই হোক, এই সম্পর্কে নতুন করে আমি কিছুই বলতে চাই না, শুধু এটাই বলবো, বাংলাদেশের পরিবেশ বেশি একটা ভালো না, রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত। এর মধ্যে আমাদের দেশে
নানান কার্যক্রম চলতেছে। যাই হোক দর্শক, এই সম্পর্কে দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে।